বারবার যখনই সিএ নিয়ে প্রসঙ্গ উঠেছে সজলদা, তখনই বলা হয়েছে রাজ্যের তরফ থেকে এবার সবাইকে চলে যেতে হবে, কাগজ দেখাতে হবে, বের করে দেওয়া হবে, বিজেপি আসলে এই হবে, ওই হবে, সেই হবে। আজকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার মধ্যে ডিটেনশন ক্যাম্পের উল্লেখ রয়েছে, অথচ সবাই জানে সিএএ অর্থাৎ এই নাগরিকত্ব সংশোধনী যে অ্যামেন্ডমেন্ট বা যে আইন, সেটা পড়লেই বোঝা যায় এখানে নাগরিকত্ব যাওয়ার কোনো বিষয় নেই, বরঞ্চ নাগরিকত্ব পাওয়ার বিষয় রয়েছে। তাহলে প্রত্যেক মুহূর্তে যে রাজনৈতিক দল সবসময় বহিরাগত তকমা প্রত্যেকের ওপর গায়ের ওপর নাড়তে থাকেন, যে রাজনৈতিক দলের বহিরাগতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর সেখানে শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, ইউসুফ পাঠানরা তারা বাংলার প্রতিনিধি মানে প্রার্থী হয়ে যান শাসক দলের টিকিটে, এবং সন্দেশখালী মহিলারা বহিরাগত হয়ে যান, তাদের কি সমস্যা যে সিএটাকেও তারা বানিয়ে দিলেন সেই মানে যেখানে প্রকৃত বহিরাগত ইস্যু রয়েছে, অর্থাৎ প্রকৃত বাইরে থেকে আসা শরণার্থী ইস্যু রয়েছে, সেইটাকে তারা গুলিয়ে দিয়ে করে দিলেন যে এখান থেকে লোকজন চলে যাওয়ার, অর্থাৎ নাগরিকত্ব চলে যাওয়ার আইন, নাগরিকত্ব পাওয়ার নয়। প্রত্যেক ক্ষেত্রে ঠিক উল্টো বয়ান। কি করে এটা সম্ভব সজলদা? এটা একমাত্র মমতা ব্যানার্জির পক্ষেই সম্ভব। হ্যাঁ, আর শি ইজ এক্সেপশন। ন্যাচারালি উনি এগুলো কাল সকালে, আজ দুপুরে, প্রতি মুহূর্তে পাল্টাতে পারেন, কিন্তু আমি সে বিষয়ে যাব না। আপনি যে দুটো বিষয় বলেছেন, একটা হচ্ছে যে ভারতবর্ষের ভেতরে বিভিন্ন মানুষকে কখনো যাকে ইচ্ছা হয় তাকে বহিরাগত বলেন, সে রাজ্যের মানুষকে উনি বহিরাগত বলেন, আবার যখন মনে হয় গুজরাটের মানুষকে বহিরাগত বলেন, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে সিএ। দেখুন, এই যে প্রত্যেকবার নির্বাচন এলেই তারা মানুষকে ভুল বোঝান। হ্যাঁ, মানুষ একবার ভুল বুঝেছে, দুবার ভুল বুঝেছে। গতবার যখন এই আইন চালু হওয়ার কথা হচ্ছিল, তখন আমরা দেখেছি রাজ্য জুড়ে বেলাগাম হিংসা, সন্ত্রাস, সরকারি সম্পত্তি নষ্ট, কোনো একটা ঘটনার ওই দিন ওই মুহূর্তে সেই ঘটনাচক্রে আমিও ছিলাম, যে ট্রেন বন্ধ করে লাইনে কিভাবে আগুন লাগিয়ে স্টেশন ভাঙচুর, এগুলো সমস্তটাই আমি সাক্ষী। আমার রাগ হয়েছিল উন্মত্ত জনতাকে দেখে, কিন্তু এটা বুঝেছিলাম এরা হচ্ছে রাজনৈতিক অপরিপক্কতার শিকার। তাদেরকে যা ভুল বোঝানো হচ্ছে, কাকে কান নিয়ে গেছে, এরা কাকের পেছনে দৌড়চ্ছে। আজকে আপনি দেখে রাখুন, নিশ্চিন্তে থাকুন, ঢাক বাজবে, ঢোল বাজবে, আনন্দ হবে কোনো জায়গায়, কিন্তু মাতম কোনো জায়গায় হবে না, হিংসা কোনো জায়গায় হবে না। কারণ আমার মনে হয় সরকার সেই সময় হয়তো একটু তাড়াহুড়ো করে ফেলেছিল, যে মানুষকে ঠিকভাবে বুঝিয়ে উঠতে পারিনি। আজকে কিন্তু মানুষ বুঝে গেছে যে আর যাই হোক, এখান থেকে কাউকে বার করে দেওয়ার কোনো ব্যবস্থা নেই, বক্তব্য নেই। কিছু মানুষকে ইনক্লুশন হতে পারে, হ্যাঁ, একটি সম্প্রদায় বাদ দিয়ে সেখানে সমস্ত সম্প্রদায়ের মানুষ খুশি হবে। যে সম্প্রদায়কে বাদ দেওয়া হয়েছে তারও উদ্দেশ্যে, তার কারণটাও ব্যাখ্যা করা আছে, কারণ তাদের জন্য আরও নির্দিষ্ট 56টা দেশ আছে। আর আমাদের দেশ দ্বিজাতি তত্ত্বের ওপর ভিত্তি করে আমাদের দেশটা সৃষ্টি হয়েছিল। সেখানে আজকে যদি দেখি আপনি স্বাধীনতা পাওয়ার পর সেই 47 সাল বা সেই সময়ের যদি বাংলাদেশ দেখেন, তখন সেখানে যারা মানে হিন্দু যারা বাধ্য হয়ে এপারে চলে এসেছিল, তাদের সংখ্যা কত ছিল, আর আজকে তাদের সংখ্যা কত। পাকিস্তানে সেই সময় সংখ্যালঘু যারা পাকিস্তানের, তাদের আমি কিছুক্ষণ আগে শুনছিলাম যখন অর্চনা মজুমদার আপনাদের দলের প্রতিনিধি ছিলেন আমাদের ঠিক আগের শোতে, তিনি বলছিলেন যে কি ভয়াবহ অভিজ্ঞতা এখনো পর্যন্ত, যখন ছোটবেলায় তারা চলে আসেন এবং তার পরবর্তীকালে যখন বারবার করে আসতে হয়েছে নিজেদের ভিটেমাটি ছেড়ে, এবং যেখানে ধর্মীয় আচরণ বা ধর্মাচরণের ক্ষেত্রে একটা বাধা তৈরি হয়েছে, ধর্মীয় কারণেও তাদের দেশ ছেড়ে চলে আসতে হয়েছে। আমি নিজে ঘটনাচক্রে গিয়েছিলাম, একটুখানি বিরত করছি সজলদা, আপনার কাছে আবারও আসছি। যখন 2021-এ নরেন্দ্র মোদী যখন গিয়েছিলেন, সেই সময় যখন গেছিলাম কভারেজে, তখন দেখেছিলাম যে সেখানকার যে সমস্ত মতুয়া গ্রামগুলো রয়েছে এখনো পর্যন্ত, তারা বলছেন তারা ছিটে ফোটা এখনও যে জায়গাতে তারা রয়েছেন, তাদের অস্তিত্ব নিয়ে তারা রয়েছেন, এখনো পর্যন্ত প্রতি মুহূর্তে লড়াই করতে হয়। কারণ সেখানে সত্যি সেখানকার যারা সংখ্যালঘু হিন্দু, তাদের জন্য কোনো রকমের কোনো সুবিধে নেই, উল্টে প্রত্যেক মুহূর্তে অনেক ধরনের চাপ থাকে। নরেন্দ্র মোদী যাওয়ার পর কার্যত কান্নায় ভেঙে পড়েছিলেন তারা। একটা আশার আলো ছিল অবশ্যই, সেখানে মন্দির প্রতিষ্ঠা হয়, সেই মন্দির প্রতিষ্ঠা করেন নরেন্দ্র মোদী। ওরাকান্দি জায়গাটার নাম নিশ্চয়ই মনে থাকবে আপনাদের অনেকেরই, গোপালগঞ্জ ওরাকান্দি, যেখানে ঘুরে বেরিয়েছিলেন সেই সময় নরেন্দ্র মোদী, এবং সেখানকার অজস্র মানুষজন তারা, তিনি চলে যাওয়ার পর, নরেন্দ্র মোদী চলে আসার পর তাদের কি প্রতিক্রিয়া ছিল, কি রিয়াকশন ছিল, একবার ছোট্ট করে দেখাবো। আজ থেকে ঠিক 2 বছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর ছিল সেই সময় বাংলাদেশে, দেখুন সেই ছবি। উন্নত হইতে পারি,
নরেন্দ্র মোদীর চরণ ছায়া চাই আমরা যেন তার চরণধুলি নিয়ে বাঁচতে পারি, প্রধানমন্ত্রীর চরণধুলি নিয়ে বাঁচতে পারি, এটুকু চাই। আমাকে খুব অন্যায় অত্যাচার যাতে জীবনে না আসে এটুকু আমরা চাই তার কাছে। আমরা এত ভাবছি যে নরেন্দ্র মোদীর চরণধুলি পাবো, কিন্তু আমাকে দেখার ভাগ্য হয় নাই। আমরা যেন সবাই হিন্দু যারা আছি, হিন্দু মুসলমান সবাই যেন আমরা ভাই ভাই হয়ে আমরা এক দলে একসাথে যেন মিলেমিশে থাকতে পারি। কেউ চায় না যে আমরা জন্মভূমি থেকে আমরা অন্য রাষ্ট্রে চলে যাই, কেউ চায় না, কিন্তু আমরা শুধু অনেক কষ্টের জন্য আমরা কতজনে চলে যাই এই দেশ থেকে অন্য দেশে। আমাদের এইখানে কোনো শান্তি নেই, সুখ নেই, কোনো ভালোবাসা নেই। হরি গুরু সাধু বলে মোদি ঝাঁপ দিল সোনার বাংলায়, গেলে শ্রীদামুড়া কান্দি, গেলে শ্রীদামুড়া কান্দি, মুদির পারের কড়ির অভাব নাই, অভাব নাই। হরিষাদের রেল গাড়িতে চড়বি কে আয়, হরিষাদের রেল গাড়িতে চড়বি কে আয়। আমার বুকটা জুড়ে গেছে মা, আমাকে একটু আশীর্বাদ করো মা। আমার পরিবারে যারা তারা যেন সবাই একদম যে আবেগের ছবি আমরা দেখছি, এই প্রান্তিক মানুষগুলো যারা দীর্ঘদিন ধরে শুধুমাত্র এই দিনটার অপেক্ষা করছিলেন, যে এই জায়গা থেকে তাদের বক্তব্য, এমনকি যেখানে তারা রীতিমতো গান পর্যন্ত লিখে রেখেছেন, যাদের কথা বলছিলাম আরো দুজন এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগদান করেছেন বিধায়ক অম্বিকা রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, এবং রয়েছেন সিনিয়র জার্নালিস্ট রক্তিম দাস, বিশিষ্ট সাংবাদিক রক্তিম দাস আমাদের সঙ্গে যোগদান করেছেন। দুজনকেই স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে। আমি আসবো শুরুতেই রক্তিমবাবু আপনার কাছে। দীর্ঘদিন ধরে শুধুমাত্র সাংবাদিকতা নয়, একই সঙ্গে এই আন্দোলন, এই মুভমেন্টের সঙ্গে আপনি ভীষণ রকমভাবে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন। আজকের দিনটা আপনাদের জন্য কতটা আনন্দের, কতটা খুশির? কি বলবো, মানে আমি ভাষা হারিয়ে ফেলেছি। অত্যন্ত আনন্দিত আমি আজকের দিনে, কারণ আমি একটা উদ্বাস্ত পরিবারের সন্তান হিসাবে আজকের এই দিন আমার কাছে সত্যিই খুব আনন্দের। আমি উদ্বাস্ত আন্দোলন করতে গিয়ে, বিশেষ করে অম্বিকাদার, আমি গোটা ভারতবর্ষের সর্বত্র ঘুরে বেরিয়েছি, যেখানে প্রত্যন্ত জায়গায় উদ্বাস্তুদের, শরণার্থীদের ক্যাম্পগুলো ছিল, এবং সেখানে মানুষের যে দুঃখ দুর্দশা দেখেছি, সেই দুঃখ দুর্দশার একটাই প্রতিকার ছিল, সেটা হচ্ছে নাগরিকত্ব। সেই নাগরিকত্ব আজকে নরেন্দ্র মোদী সরকার যেভাবে দিলেন, এটা একমাত্র বিজেপিই পারে যে হিন্দু বাঙালির যে সম্মান তাকে ফিরিয়ে দিতে। আমি এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস চাই, সেটা হচ্ছে যে 2014 পর্যন্ত বলা হয়েছে, তারপরেও অনেক মানুষ কিন্তু এখানে এদেশে এসছেন, তাদেরকেও যদি নাগরিকত্ব দেওয়ার একটা প্রচেষ্টা এখন থেকেই ভাবা হয়। কারণ হিন্দু বাঙালিদের আশ্রয়স্থল, যেটা শ্যামাপ্রসাদ করে গেছিলেন, হিন্দু বাঙালির একটা নিজস্ব হোমল্যান্ড, সেই হোমল্যান্ড ছাড়া তারা কোথায় থাকবেন? এটাই তাদের আশ্রয়স্থল, এবং সেই আশ্রয়স্থলে যেন তাদেরকে জায়গা দেওয়া হয়। আমি আমার মানে সমস্ত উদ্বাস্তুদের পক্ষ থেকে এবং উদ্বাস্তু পরিবারের একজন সন্তান হিসাবে, এবং আমার পরিবার নোয়াখালীর দাঙ্গায় আমার পরিবারকে, প্রায় 20 জনকে আমার পরিবারকে হত্যা করা হয়েছিল, সেই পরিবারের সন্তান। আমার পরিবারের হত্যার উপর দিয়ে নোয়াখালীর দাঙ্গা শুরু হয়েছিল। আজকে সেই পরিবারের সন্তান হিসাবে আমি নরেন্দ্র মোদীজির কাছে এবং অমিত শাহজির কাছে অসংখ্য কৃতজ্ঞতা, ভালোবাসা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি, যে তারা অন্তত আমাদের মতো উদ্বাস্তু মানুষগুলোর কথা তারা রেখেছেন, এবং দেশভাগের যে ক্ষত আমাদের বুকে তৈরি হয়েছে, আমরা কেউ দেশভাগ চাইনি, জোর করে দেশভাগ আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, তার উপর সামান্য হলো একটু প্রলেপ দেওয়ার চেষ্টা করেছেন। আর এটা কোনো রাজনীতির বিষয় নয়, এটা একটা জনগোষ্ঠী যন্ত্রণা। যারা ইসরায়েলিদের মতো এক দেশ থেকে এক দেশে ঘুরে বেড়াচ্ছিলেন, তাদেরকে তারা স্বীকৃতি দিলেন। জয়তু নরেন্দ্র মোদী, জয়তু অমিত শাহ।